আলে ধারণা। আমি একটা রঞ্জন কেমন কোচ সেখানে বোধহয় আলোচনা করেছিলাম আলেহান্দ্রোর যে টেকনিক্যাল একটা সমস্যা ছিল বিদেশি চয়ন নিয়ে। তো তার পরিপ্রেক্ষিতে দেখলাম একজন একটা মন্তব্য করলো যে আমার সে সম্পর্কে সঠিক ধারণা নেই। তো এই বিষয়ে আমি বিশদে খুব বেশি আলোচনা করিনি পূর্বে। দেখুন, কোয়েস এসেছিল অনেক দিন পূর্বে। আমি এই মুহূর্তে যে দেশে রয়েছি তখন কিন্তু আমি এই দেশেই বসবাস করতাম। তো কেউ কেউ আমার যারা খুব ব্যক্তিগতভাবে আমাকে চেনে তারা ঘটনাটা জানে যে তখন কোনো একটা ব্যাপারে কোয়েসের যে একদম মাথায় যিনি বসে আছেন তার সাথে আমার যোগাযোগ হয়েছিল একটা প্রফেশনাল লিঙ্কডইন একটা নেটওয়ার্কিং মাধ্যমে। তো উনি তখন ওনার কোম্পানিতে যে পুরো ব্যাপারটা পরিচালনা করতেন তার সাথে আমার যোগাযোগ করিয়ে দিয়েছিল। ওনার ধারণা হয়েছিল যে আমি হয়তো খুব ভালো কিছু আইডিয়া ওনাকে দিতে পারবো। তো সেই মুহূর্তে যে একজন আমাদের সিইও ছিল ইস্টবেঙ্গলের, সে খুব মানে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবদের খুব কাছের ব্যক্তি ছিল, কিন্তু সেই সিইও কিন্তু নামেই সিইও ছিল। সেই সিইও রিপোর্ট করতো একজনকে যিনি যথেষ্ট একটা উচ্চ পদে রয়েছেন ওই কোম্পানিতে। সেই উচ্চ পদস্থ যে কর্মচারী বা ম্যানেজমেন্ট সেই ব্যক্তির সাথে আমার যোগাযোগ করে দিয়েছিলেন। তো উনি আমার থেকে বিভিন্ন আইডিয়াস নিতেন। আইডিয়াস মানে কমার্শিয়ালাইজ কী সব করা যায় এরকম। মানে আমি আমার কাজের ফাঁকে তখন আমার অনেকটা ট্রেন ট্রাভেল থাকতো, তো মাঝে মধ্যে উনি ফোন করতেন আমাকে, তো কিছু আইডিয়া শেয়ার করতাম। তো আমার প্রাথমিকভাবে মনে হয়েছিল ওরা খুব ইন্টারেস্টেড ইস্ট বেঙ্গলের কন্টিনিউটির ব্যাপারে। পরবর্তীকালে আমি বুঝতে পারলাম যে ওরা ওই মানে কোনো মতে ব্যাপারটা চালাচ্ছে, ঠিক আছে। তো তখন আমি আস্তে আস্তে দেখলাম এ ফালতু কথাবার্তা এদের সঙ্গে, মানে বেশি কথাবার্তা বলে লাভ নেই। তো ব্যাপারটা যেহেতু স্পর্শকাতর, আমি খুব বেশি ব্যাপারটা বিশদে কারোর সঙ্গে শেয়ারও করিনি। ইনফ্যাক্ট যখন ইস্টবেঙ্গল সমর্থকরা ভাবছিল যে কোয়েসের হাত ধরে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, ঠিক তখনই একটা কিট ম্যানুফ্যাকচারিংয়ের একটা প্রাইস কোটেশনের জন্য ওনারা একটা আমাকে একটা লিস্ট পাঠিয়েছিলেন, একটা এক্সেল শিট পাঠিয়েছিলেন। সেই এক্সেল শিটটা আবার পাঠিয়েছিল যে যিনি সিইও ছিলেন তিনি, সেই ব্যক্তি। তো সেই এক্সেল শিটে দেখলাম পরিষ্কার লেখা আছে আই লিগের জন্য এই প্রয়োজন। তো আমি বললাম তুমি কাকে সিইও নিয়োগ করেছো? এমন একজন ব্যক্তি যে কিনা এক্সেল শিট ফরওয়ার্ড করার আগে দেখছেও না, মানে সেটাকে টায়ার 1 লিগ লিখবে, মাস্কিং করে লিখবে, না আইএসএল লিখবে নাকি আই লিগ লিখবে, সে ডাইরেক্ট একটা আই লিগ লিখে দিয়েছে। এবং এই ধরনের লোককে দিয়ে তুমি কোম্পানির সিইওগিরি চালাচ্ছ। তো যাকে এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা করিনি বলে অনেকে ভাবে হয়তো আমি না জেনে এই কথাবার্তাগুলো বলি যে নিতুদের কিন্তু কোনো হাত ছিল না মানে কোয়েসে চলে যাওয়ার পেছনে। এইটুকু আমি জানি। দেখুন, আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে আমি কোনো নিতুর কোনো সেবক নই। নিতু যে ইন্টেলেকচুয়ালি কতটা অপদার্থ সেটা আমি বারংবার আলোচনা করেছি, বিশদে উদাহরণ দিয়েই আলোচনা করেছি। কিন্তু নিতু অপদার্থ বলে যে প্রত্যেকটা কাজেই নিতুর হাত থাকবে তা কিন্তু নয়। কোয়েসে নিজের সমস্যার জন্য দ্বিতীয় বছরের শুরুর দিকেই ওরা বলে দিয়েছিল যে ওরা থাকবে না। সেটা আমি ওদের ওই কথাবার্তা বললাম না, যিনি অ্যাকচুয়ালি চালাতেন অর্গানাইজেশনটা, তার কথাবার্তা শুনেই বুঝতে পেরেছিলাম যে ওরা খুব একটা সিরিয়াস নয় সেকেন্ড ইয়ারের কন্টিনিউটির ব্যাপারে। এবারে আসা যাক আলেহান্দ্রোর ব্যাপারে। আলেহান্দ্রোর ব্যাপারে আপনারা অনেকে জানেন না। আমি বলেছিলাম আলেহান্দ্রো ইস্টবেঙ্গলে আসার আগে বুড়িরামে একই কাণ্ড করেছিল বিদেশি চয়নের ব্যাপারে। প্রথম বছরে বুড়িরাম যখন আলেহান্দ্রোকে নিয়ে এসেছিল তখন একটা সেট অফ ফরেনার্স ছিল। দ্বিতীয় বছরে তাদেরকে তাড়িয়ে দিয়ে আলেহান্দ্রো নিজের একটা চীনা এজেন্টের মারফত বিদেশিদের আনার ব্যবস্থা করলো এবং দ্বিতীয় বছরে আলেহান্দ্রো পড়ে গেল বুড়িরামে। তারপরে হলো ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গলে শুরুর বছরে একই জিনিস ঘটলো। শুরুর বছরে জনি অ্যাকোস্টাকে ইস্টবেঙ্গল আনলো এবং আনলো কাদেরকে আনলো? প্যালেটাকে আনলো, তাই তো। এবার দ্বিতীয় বছরে আলেহান্দ্রো একই কাজ শুরু করলো এবং বলতে পারেন আমি কোত্থেকে জানলাম। দেখুন, আমি তো সমস্ত কিছু ব্যাখ্যা দিতে যাব না, কি কোথায় কী বললো আমি সেই ব্যক্তিকে উত্তরও দিইনি। আমি জাস্ট মনে হলো আরও অনেকের হয়তো মনে প্রশ্নটা থাকতে পারে,
তাই বললাম সেই সময় স্পেনের একজন ফুটবল এজেন্ট, উনি যেহেতু তখন যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল বা চ্যাট প্ল্যাটফর্ম ছিল টুইটারে, তার মধ্যে আমার একটা অন্যতম জনপ্রিয় ছিল। তো উনি আমাকে মাঝে মধ্যে ব্যক্তিগতভাবে রিচ আউট করতেন। ধরুন কোনো একটা প্লেয়ারের নাম দেখলাম, তো উনি বলতেন যে এই প্লেয়ারটা এরকম, সেই প্লেয়ারটা সেরকম। তো উনি আমাকে বারবার বলতেন যে উনি বারবার অ্যাপ্রোচ করার চেষ্টা করেছেন আলেহান্দ্রোর কাছে, কিন্তু আলেহান্দ্রো ওনাকে পাত্তাই দিতেন না, মানে শুনতেনই না, এন্টারটেনই করতেন না। এটা হওয়ার চান্স খুব কম, কেননা আপনি কোনো এক্সক্লুসিভ একটা এজেন্ট নিয়ে কাজ করতে পারেন না আনটিল আনলেস আপনার কাছে একটা অ্যাপ্রুভড সাপ্লাই লিস্ট মানে এমন হতে পারে যে আপনি একটা এজেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে দেন দ্যার ইজ এ কম্প্রোমাইজ ওভার দেয়ার, ঠিক আছে? তো আলেহান্দ্রোর একটা বিশেষ একটা এজেন্ট নিয়ে কাজ করতো, তার নামও আমায় বলেছিল। সেই এজেন্ট আবার বোধহয় কোনো একটা সমস্যার জন্য ফিফা থেকে আবার ব্যান্ড হয়েছিল। এবার আলেহান্দ্রোর কাছে উনি আলেহান্দ্রোর কাছে ডাইরেক্টলি বা যারা যারা ফুটবলের সাথে তখন ইস্ট বেঙ্গলে যুক্ত ছিলেন, সে আপনার এই বললাম না যে কোয়েসের যে মাথা সেই ব্যক্তি সহ যারা ক্লাবের তরফে সবার সাথেই যোগাযোগ করেছিলেন, কিন্তু ফাইনালি ওই সিভিগুলো যত প্রপোজ করা হতো সমস্ত আলেহান্দ্রোর কাছে গিয়ে আটকে যেত। এবং আলেহান্দ্রো কী করতো, ওর নিজস্ব যে এজেন্ট আছে সেই এজেন্টই ওকে যেই সিভি দিত সেইটাই নিত। এই ব্যাপারে কিন্তু দেখবেন একটু অস্কার একটু ওপেন মাইন্ডেড। অস্কারের সমস্যা, ও কোচিংটা জানে না, মানে কী করে একটা টিম গেম কম্পোজ করবে সেটাও জানে না। আপনারা যখন কাউকে ভিলেন করেন, মানে অনেক সময় মানে তার প্রত্যেকটা কাজকে ভিলেন করে দেন, তা নয়। মানুষের কিছু ভালো জিনিস থাকে, কিছু খারাপ জিনিস থাকে। অস্কার কিন্তু ওপেন মাইন্ডেড প্লেয়ার চয়নের ব্যাপারে। অস্কারের সমস্যা হচ্ছে কোচিংটা জানে না, কী করে একটা টিম গেম তৈরি করবে। ও ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্ট, কোচিংয়ে নির্ভরশীল, হাইলি ডিপেন্ডেন্ট। কিন্তু ও দেখবেন ওর বিদেশিরা সারা বিশ্ব থেকে আসছে। আমাকে এক পরিচিত এক জার্নালিস্ট, সে কিছু নাম শেয়ার করলো গতকাল, বললো এটা শেয়ার করুন না দাদা। না না, আমি কেন করতে যাবো, আমি তো কোনো মিডিয়া চালাচ্ছি না। তো আমি দেখলাম প্রোফাইলগুলো খুব একটা খারাপ নয়, মানে ল্যাটিন আমেরিকার কিছু প্রোফাইল নাকি প্রপোজ করেছে অস্কার, দেখলাম খুব একটা খারাপ না। মানে প্রাথমিক যে একটা ট্রান্সফার মার্কেটের একটা আইডিয়া পাওয়া যায়, সেটা থেকে বোঝা গেল খুব একটা খারাপ নয় তারা। তো যাকে যে বিষয়ে আসছিলাম, কিন্তু এই ওপেন মাইন্ডেডনেস যেটা আছে আপনার অস্কারের এই বিদেশি চয়নের ব্যাপারে, সেটা কিন্তু একদমই ছিল না আলেহান্দ্রোর ক্ষেত্রে। আলেহান্দ্রো ওর নিজস্ব ওই এজেন্ট, সে আবার ফিফার একজন ব্যান্ড এজেন্ট ছিল, মানে অবশ্যই ব্যান্ডটা রিভোক হয়ে গিয়েছিল। সেই এজেন্টই ওকে যা প্লেয়ার দিত সেই প্লেয়ারই ও নিত, এবং কোনো ফিফথ ডিভিশন থেকে প্লেয়ার নেয়নি। একজন ভুল লিখেছে, থার্ড ডিভিশন অবধি নেওয়া হয়েছিল। যেসব প্লেয়ারকে আমরা এনেছিলাম তার টায়ার 3 মানে টায়ার 4 না, টায়ার 4 হলো হচ্ছে আপনার সিলভেরো বা টোরো, ও হচ্ছে টায়ার 4, টায়ার 5 না। টায়ার 5 হচ্ছে আপনার এই ফান্ডিতা এইসব যে ছেলেপিলে আছে স্পেনে গিয়ে খেলে বাপের পয়সায়, ওখানে হচ্ছে পয়সা দিয়ে খেলা হয়। ফিফথ টায়ার হচ্ছে সেমি প্রফেশনাল, মানে ওখানে আপনার বাপের যদি অনেক টাকা থাকে, আপনি পাঠিয়ে দিলেন, আপনি হাত খরচ দিলেন, আপনি ক্লাবকে টাকা দিলেন, সে ক্লাবে আপনি খেলবেন, ছবি টবি তুলবেন, ভিডিও তুলবেন, তারপর ইন্ডিয়ান এজেন্টদের দেবেন, সেই ইন্ডিয়ান এজেন্টরা একটু চুলকে দেবে ভারতীয়দের, বলবে স্পেনে খেলছে ছেলে, তারপর এক গাদা টাকা দিয়ে তাকে নিয়ে চলে আসবেন। এই হচ্ছে একটা স্ক্যাম। মানে স্পেন, পর্তুগাল এরা হচ্ছে ভারতের সঙ্গে পাল্লা দিতে পারে, মানে করাপশানে, এই ধরনের শেডি প্র্যাকটিসে তারা ভারতের সাথে পাল্লা দিতে পারে। তো যাকে আলেহান্দ্রো কিন্তু মানে টায়ার 3 থেকে এনেছিল, মানে সেগুন্ডা ডিভিশন যেটা বলা সেটা হচ্ছে টায়ার 3 থেকে বেশ বেশ মারা কিছু বাজে প্লেয়ার এনেছিল। এবং আপনি বলতেই পারেন অবশ্যই সেকেন্ড ইয়ারে বাজেট কমেছিল, আমি জানি তো, তার কারণ ওই যে বললাম, ওই যে কোয়েস চালাতো, একদম যে ব্যক্তিটা চালাতো, নাম নিচ্ছি না, উল্লেখ করছি না, তার সাথে ওই বললাম, সে আমার সঙ্গে মাঝে মধ্যে সলা পরামর্শ করতে, জানি না আদৌ কিছু শুনতো কি না। পরবর্তীকালে আমার মনে হয়েছে ফালতু কথাবার্তা, এর সঙ্গে কথাবার্তা বলে লাভ নেই, এরা খুব একটা সিরিয়াস নয় ইস্ট বেঙ্গলের কন্টিনিউটির ব্যাপারে। তো তারা বাজেট কমিয়েছিল, অবশ্যই ঠিক কথা, কিন্তু সেই বাজেটেই কিন্তু আপনারা যদি মনে করার চেষ্টা করেন, আলেহান্দ্রোকে লাথি মেরে তাড়ানোর পর জনি অ্যাকস্টাকে নিয়ে আসা হয়েছিল সাপ্রিসা থেকে, বা ক্লাবটার নাম ঠিক মনে পড়ছে না, ওরকমই কিছু একটা নাম ছিল। তো ততদিনে প্যালেটার সাথে ঝামেলায় চলে গিয়েছিল, কিন্তু ওই কম টাকাতেই কিন্তু প্রায় কাছাকাছি বাজেটে কিন্তু সেকেন্ড ইয়ারে মোহনবাগান সুপার জায়েন্ট, বা তখন তারা মোহনবাগান ছিল, আমাদের এই যিনি সুপার জায়েন্ট হয়েছেন তার পৃষ্ঠপোষকতাতেই ওরা কিন্তু টায়ার 3 থেকেই বিদেশি এনেছিল, বেইতিয়া ফেইতিয়া, ফ্রান্স,
যে ফ্রান্স বলে যে ছেলেটা সিডিএম খুব প্রচুর গোল করেছিল, প্রায় স্ট্রাইকারের সমান গোল করেছিল, সেই ছেলেটাকেও কিন্তু প্রপোজ করা হয়েছিল আলেহান্দ্রোকে। এবং সেই আমার ওই বললাম ওই এজেন্ট ছেলেটা, এজেন্ট ব্যক্তি রাদার, স্পেনে কাজ করে, সে কিন্তু প্রপোজ করেছিল, ফ্রান্স গঞ্জালেস, তাকে কিন্তু আলেহান্দ্রোর কাছে প্রপোজ করা হয়েছিল, আলেহান্দ্রো তাকে নেয়নি। তার পরিবর্তে যত রাজ্যের খাজা মারাকা বিদেশিদের আলেহান্দ্রো নিয়েছিল দ্বিতীয় বর্ষে কিছু ম্যানেজ করার জন্য। দেখুন এই কথাগুলো আমি বলতাম না, কিন্তু ওই একজন বললো আমি নাকি না জেনে বলছি। দেখুন আমি না জেনে কেন বলতে যাব, আমি তো আলেহান্দ্রো যে গুণটা সেটা তো বললামই। আলেহান্দ্রোকে আপনি যদি বিদেশি চয়নের দায়িত্ব না দেন, যদি শুধু ইউথ ডেভেলপমেন্টের দায়িত্ব দেন, গ্রুমিংয়ের রাদার, ও অসাধারণ কাজ করবে। কিন্তু ওকে যেই মুহূর্তে আপনি ক্ষমতাটা দেবেন বিদেশি চয়নের ব্যাপারে, ও সেই মুহূর্তে ওই এক কাজ করবে যেটা বুড়িরামে পূর্বে করেছিল ইস্টবেঙ্গল আসার পূর্বে, এবং পরবর্তীকালেও ইস্টবেঙ্গলে একই কাজ করেছে। সকলে ভালো থাকবেন।